সিনে ইনসাইড বিডিতে আপনাকে স্বাগতম। আজকের মুভির গল্প শুরু হয় একটি জুয়েলারি রবারি আর একটি রহস্যময় খুন দিয়ে। পুলিশ ভাবে খুনটি করেছে ডাকাত দলের বস, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই খুনের একমাত্র সাক্ষী ছিল একটি কথা বলা তোতা পাখি। এখন আসল খুনিকে আর এই রহস্যের পেছনে কি লুকিয়ে আছে সেটি আমরা আজ জানবো। আজকের মুভিটির নাম এ উইটনেস আউট অফ দ্য ব্লু। মুভিটির শুরুতেই আমরা দেখি সান ওয়াং নামে এক ডেঞ্জারাস ক্রিমিনাল তার গ্যাংয়ের সাথে একটি জুয়েলারি শপে রবারি করতে ঢোকে। সঙ্গে ছিল হোমার, রেড হেড ক্লার্ক আরো কয়েকজন। দোকানে ঢুকেই তারা সবাইকে ভয় দেখাতে শুরু করে। কেউ যেন নড়াচড়া না করে, কেউ যেন চিৎকার না করে, আর কেউ যেন বাইরে খবর না দিতে পারে সেদিকে তারা আগেই খেয়াল রাখে। তারপর তারা একে একে দোকানের সব দামি দামি গয়না আর জুয়েলারি ব্যাগে ভরতে শুরু করে। এ সময় দোকানের এক কর্মচারী সিন্ডি চুপি চুপি পুলিশে খবর দিতে যাচ্ছিল, কিন্তু হোমার সেটি দেখে ফেলে। তারপর সে সিন্ডিকে খুব খারাপভাবে আঘাত করে। আঘাতটি এত জোরে ছিল যে সিন্ডির স্পাইনে মারাত্মক ইনজুরি হয়। এই ঘটনার পর তার স্বাভাবিক জীবন প্রায় শেষ হয়ে যায়। সিন্ডির বয়ফ্রেন্ড টনিহো সেখানেই সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। সে সব নিজের চোখে দেখে, কিন্তু কিছুই করতে পারে না। এই সিন থেকেই বোঝা যায় এই রবারি শুধু টাকা লুটের ঘটনা না, এই পরে অনেক বড় ট্র্যাজেডির কারণ হবে। এদিকে দোকানে থাকা এক বয়স্ক মহিলা ভয় আর ধাক্কা সামলাতে না পেরে মারা যায়। সেই মহিলার ছেলে ছিল বুল। সে নিজের মায়ের মৃত্যু নিজের চোখে দেখে। এই রোবারিতে একসাথে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কেউ শরীর হারায়, কেউ স্বাভাবিক জীবন হারায়, কেউ প্রিয় মানুষ হারায়। আর তখনই আরেকটি বড় ঘটনা ঘটে। সিন বুঝতে পারে তার গ্যাংয়ের এক মেম্বার আসলে পুলিশের আন্ডারকভার লোক। সিন এক মুহূর্ত দেরি না করে তাকে মেরে ফেলে। এখানেই বোঝা যায় সিন খুবই কোল্ড ব্লাডেড এবং রুথলেস মানুষ, যে ডেঞ্জার বুঝতে পারলে কাউকে ছাড়ে না। এরপর স্টোরি কয়েক মাস সামনে এগিয়ে যায়। এখন আমরা দেখি সিনের গ্যাং মেম্বার হোমারকে একটি অ্যাপার্টমেন্টের ভেতরে ডেড অবস্থায় পাওয়া গেছে। তার গলা কাটা, রুমের ভেতরে লড়াইয়ের চিহ্ন আছে, আর সবচেয়ে বড় কথা, রোবারিতে লুট করা জুয়েলারির একটি অংশও সেখান থেকে গায়েব। পুলিশ সঙ্গে সঙ্গে ধরে নেয় এটি সিনের কাজ। তাদের কথা হলো গ্যাংয়ের মধ্যে লুট ভাগাভাগি নিয়ে ঝামেলা হয়েছে, তাই সিন নিজেই নিজের লোককে সরিয়ে দিয়েছে। বাইরে থেকে দেখলে এটাকে সবচেয়ে ন্যাচারাল এক্সপ্লেনেশন মনে হয়, কিন্তু ক্রাইম সিনে একটি অদ্ভুত জিনিস ছিল। ওমারের রুমে একটি কথা বলা তোতা পাখি ছিল। ঘরে আর কোনো উইটনেস নেই, মানে মানুষ হিসেবে কেউ নেই যে বলবে খুনের সময় কি হয়েছিল। তাই এই প্যারোটটি যেন মার্ডার কেসের একমাত্র জীবিত সাক্ষী। এখান থেকেই মুভির রহস্য আসলে শুরু হয়। অডিয়েন্স তখনই ভাবতে থাকে একটি প্যারোট আবার মার্ডার কেসের কিভাবে ক্লু হতে পারে। এই কেসের দায়িত্ব ছিল ল্যারি ল্যাম নামে এক পুলিশ অফিসারের। ল্যারি দেখতে একটু এলোমেলো, কখনো ফানি লাগে, আর তার বস ইন্সপেক্টর উইপ অনেক সময় তাকে যথেষ্ট গুরুত্বও দেয় না। কিন্তু ল্যারি একটি বড় গুণ আছে, সে তাড়াহুড়ো করে কোনো কনক্লুশনে যায় না। সে ডিটেল অবজার্ভ করে, ছোট ছোট ক্লু ধরে, আর সবার মতো সোজা সিনকে খুনি ধরে নিয়ে নিশ্চিত বসে থাকে না। তার মনে হয় এই কেসে কিছু একটা মিলছে না। ল্যারি তোতা পাখিটিকেও অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। তার মনে হয় পাখিটি হয়তো খুনির বলা কোনো কথা অনুকরণ করে উচ্চারণ করছে, না হয় কাউকে দেখে আলাদা রিয়াকশন দেখাবে। তাই সে তোতা পাখিটিকে কেসের একটি অংশ হিসেবে দেখে। ইন্সপেক্টর হুইপ এসব দেখে বিরক্ত হয়, তার কাছে এসব সময় নষ্ট। হুইপের চোখে সিনই খুনি, আর তাকে ধরলেই সব শেষ। কিন্তু ল্যারি তবুও তোতা পাখির দিকটি ছাড়ে না, কারণ সে জানে অনেক সময় সবচেয়ে অড জিনিসটি আসল ক্লু হয়ে যায়। এদিক থেকে পালিয়ে বেড়াচ্ছে। সে জানে পুলিশ এখন তাকে সব জায়গায় খুঁজছে, কিন্তু সে এটিও জানে হোমারকে সে মারেনি। তাই এখন আসল খুনিকে বের করতেও তার গভীর আগ্রহ তৈরি হয়েছে। এদিকে সে নিজের নামের উপর থেকে সন্দেহ দূর করতে চায়। আরেকদিকে বুঝতে পারছে কেউ একজন তার গ্যাংয়ের মেম্বারদের একে একে টার্গেট করছে। মানে এখন সে শুধু পুলিশের কাছ থেকে পালাচ্ছে না, সে অদৃশ্য এনিমির কাছ থেকেও বাঁচার চেষ্টা করছে। সিন লুকিয়ে থাকে জয়টিং নামের এক মেয়ের বাসায়। জয়ের চোখের গুরুতর সমস্যা আছে, সে ঠিকমতো দেখতে পারে না, তাই সিনকে সে সেটি বুঝতেও পারে না। জয় খুব শান্ত, ভদ্র এবং ভালো মনের একটি মেয়ে। সে সিনকে থাকতে দেয়, ওষুধ দেয়, খেতে দেয়, কথা বলে। এ জায়গা থেকে সিনের অন্যরকম একটি সাইড দেখা যায়, কারণ বাইরে সে ক্রিমিনাল, কিন্তু জয়ের বাসায় সে অনেকটা শান্ত হয়ে যায়। তার মধ্যে গিল্ট, ক্লান্তি আর ভেতরে ভেতরে ভয় দেখা যায়। জয়ের সঙ্গে থাকা দৃশ্যগুলো গল্পে এক ধরনের কোমলতা এনে দেয়, কারণ পুরো সিনেমা জুড়েই আছে অপরাধ আর খুনের রহস্য। সে তুলনায় জয়ের সঙ্গে সিনের সম্পর্ক গল্পে একটি আবেগঘন স্তর যোগ করে। এর মাধ্যমে আমরা ধীরে ধীরে বুঝতে পারি সিন শুধু একমাত্রিক কোনো ভিলেন নয়। সে খারাপ মানুষ হতে পারে, কিন্তু তার ভেতরে একেবারেই কোনো অনুভূতি নেই তা নয়। আর এই দিকটি শেষের দিকে গিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে ল্যারি রবারির পুরনো ভিকটিমদের দিকে খেয়াল করতে শুরু করে। সে দেখতে পায় সবচেয়ে বড় মোটিভ আছে ওই মানুষগুলোর, যাদের জীবন রবারিতে নষ্ট হয়েছিল। টনির গার্লফ্রেন্ড সিন্ডি পঙ্গু হয়ে গিয়েছে, উল তার মাকে হারিয়েছে। সিন্ডি নিজের শরীর, নিজের নর্মাল লাইফ, নিজের ভবিষ্যৎ সব হারিয়েছে।
এতে সবার মধ্যেই সিনের গ্যাংয়ের বিরুদ্ধে ভয়ঙ্কর রাগ জমে আছে। ল্যারি ভাবতে শুরু করে হোমারকে হয়তো সিন মারেনি, বরং এমন কেউ মেরেছে যার জীবন ওই রোবারিতে ভেঙে গিয়েছিল। ল্যারির এই আইডিয়া যত এগোয় কেস ততই ইন্টারেস্টিং হয়, কারণ একদিকে সিন ক্রিমিনাল, তাই তাকে সাসপেক্ট করা সহজ, কিন্তু অন্যদিকে ভিকটিমদের মোটিভ আরও পার্সোনাল। আর ব্যক্তিগত প্রতিশোধ অনেক সময় সাধারণ লুটপাটজনিত বিরোধের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই ল্যারি কেসটিকে শুধু আন্ডারওয়ার্ল্ডের একটি সাধারণ সমস্যা হিসেবে দেখে না, বরং সে এটিকে প্রতিশোধের দিক থেকেও বিবেচনা করতে শুরু করে। সিনো প্রায় একই জায়গায় এসে পৌঁছায়। সে বুঝতে পারে এটি গ্যাংয়ের ভেতরে সিম্পল বিট্রেয়াল নয়, কেউ একজন পরিকল্পনা করে তার পুরো দলকে শেষ করতে চায়। তাই সে তার গ্যাংয়ের আরেক মেম্বার ক্লার্কের খোঁজ নিতে যায়। তার মানে ক্লার্ক নেক্সট টার্গেট হতে পারে, কিন্তু সে পৌঁছানোর আগেই বড় ডিজাস্টার ঘটে যায়। ক্লার্কের গার্লফ্রেন্ডের লন্ড্রি শপে হঠাৎ একটি ভয়ঙ্কর ব্লাস্ট হয়। একটি টাইম বম এক্সপ্লোড করে। ক্লার্ক সেখানেই মারা যায়। তার গার্লফ্রেন্ড মারাত্মক আহত হয়। সিন দূর থেকে পুরো ঘটনা দেখে ফেলে। সে আহত মেয়েটিকে সাহায্য করতে চায়। ঠিক তখন ল্যারিও সেখানে পৌঁছে যায়। ল্যারি চাইলে সিনকে ধরে ফেলতে পারত, কিন্তু সে আগে আহত মানুষটিকে বাঁচানোর চেষ্টা করে। এই সিনটি ল্যারির ক্যারেক্টার বোঝার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সে শুধু ক্রিমিনাল ধরার মেশিন না, মানুষের জীবন তার কাছে আগে। আর সিন এই সুযোগে পালিয়ে যায়। কিন্তু ল্যারির মাথায় তখন একটি জিনিস আরও ক্লিয়ার হয়ে যায়। কুমারের ডেড অ্যাক্সিডেন্ট না, ক্লার্কের মৃত্যু র্যান্ডম না, সবকিছু প্ল্যান্ড। এখন সিন খুব ক্লিয়ারলি বুঝে যায় তার গ্যাংয়ের মেম্বারদের কেউ একজন একে একে মেরে ফেলছে। আর ল্যারিও বুঝে যায় এই কেসের ভেতরে কোনো বড় রিভেঞ্জ চেইন আছে। এখান থেকেই ইন্সপেক্টর হুইপের উপর সন্দেহ বাড়তে শুরু করে, কারণ রবারিতে মারা যাওয়া আন্ডার কভার অফিসার ছিল হুইপের এক লোক, তাই হুইপেরও রিভেঞ্জ মোটিভ আছে। সিন ভাবে হুইপ হয়তো নিজের লোকের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। ল্যারিও খেয়াল করে হুইপ অনেক সময় ইমোশনাল হয়ে যায়। তার বিহেভিয়ার এমন যেন এই কেসটি শুধু অফিসার হিসেবে হ্যান্ডেল করছে না, বরং নিজের রাগ নিয়েও করছে। ফলে সিন আর ল্যারি দুজনের সন্দেহই ধীরে ধীরে হুইপের দিকে যেতে থাকে। এদিকে সিন হুইপের আশেপাশের লোকদের খোঁজ নিতে শুরু করে। সে হুইপের খবরদাদাদের খুঁজে বের করার চেষ্টা করে। এ পর্যায়ে ডঙ্কি নামের একজন চরিত্র সামনে আসে। সে হুইপের একজন খবরদাতা ধরনের লোক। সিন তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। সে জানতে চায় হুইপ আসলে কি করছে, এই ঘটনার সঙ্গে সে কতটা জড়িত। অন্যদিকে রেড হেডও গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তারপর একসময় রেড হেড আর ডঙ্কি দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। হুইপ নিজে এক্সপ্লেনেশন দেয়। সে বলে একে অন্যকে মারতে গিয়ে সব হয়েছে, কিন্তু সমস্যা হলো হোমারের মৃত্যুর ধরন আর এসব ঘটনার সহিংসতার সঙ্গে স্পষ্ট মিল পাওয়া যায়। ফলে ল্যারির সন্দেহ আরো বাড়ে। সিনও তখন প্রায় কনভিন্সড হয়ে যায় যে হুইপ এই সব কিছুর পেছনেই আছে। কিন্তু তখনই স্টোরি একদম উল্টে যায়। হঠাৎ হুইপের ডেড বডি পাওয়া যায়, মানে যাকে এতক্ষণ সন্দেহ করা হচ্ছিল, যাকে মাস্টার মাইন্ড ভাবা হচ্ছিল, সে নিজেই এখন মার্ডার ভিকটিম। এখানেই কেস আবার জিরো থেকে শুরু হয়। এখন প্রশ্ন দাঁড়ায়, হুইপ যদি সবকিছুর মাথা হতো তাহলে তাকে কে মেরে ফেললো? আর যদি হুইপ ও ভিকটিমই হয়, তাহলে আসল মাস্টার মাইন্ড কে? ল্যারি এখন নতুন করে সব ক্লু জোড়া লাগাতে শুরু করে। সে আগের রবারির ভিকটিমদের আরো গভীরভাবে দেখতে থাকে। সিনো বুঝে যায় সে ভুল মানুষের পেছনে ঘুরছিল। এরপর ধীরে ধীরে আসল ট্রুথ বের হতে থাকে। ধীরে ধীরে রিভিল হয় যে হোমারকে মেরেছিল টনি, কারণ টনির রাগ সবচেয়ে বেশি পার্সোনাল ছিল। আর শেষ পর্যন্ত টনিকে ধরার পেছনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই তোতা পাখিটি, যে ছিল পুরো ঘটনার একমাত্র নীরব সাক্ষী। এমন রহস্যময় হত্যাকাণ্ডের পর ল্যারি খুব ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরে। সেই বাসাতেই তার সঙ্গে ছিল ঘটনাস্থল থেকে পাওয়া তোতা পাখিটি। হঠাৎ সে খেয়াল করে পাখিটি অস্বাভাবিক আচরণ করছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ল্যারি পাখিটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় পাখিটির পেটের ভেতরে কিছু একটা আটকে আছে। পরে সেটি বের করে দেখা যায় সেটি একটি নীল রঙের পাথর। এই ছোট্ট জিনিসটি ল্যারির তদন্তে সবচেয়ে বড় সূত্র হয়ে দাঁড়ায়। এরপর ল্যারি টনির একটি ছবির সঙ্গে সেটি মিলিয়ে বুঝতে পারে সেটি আসলে টনির আংটির পাথর। তখন আর বুঝতে বাকি থাকে না যে এই সকল হত্যাকাণ্ডের পেছনে টনি জড়িত। টনিকে পুলিশ স্টেশনে একবার দেখেই তোতা পাখিটি অস্থির হয়ে চিৎকার শুরু করেছিল। তখন বিষয়টি লারির কাছে অদ্ভুত মনে হলেও সে এর আসল কারণ বুঝতে পারেনি। কিন্তু পরে পাখিটির পেট থেকে আংটির পাথর বের হওয়ার পর সব রহস্য পরিষ্কার হয়ে যায়। ল্যারি বুঝতে পারে খুনের সময় পাখিটি ঘটনাস্থলেই ছিল এবং সেখানেই টনিকে দেখেছিল। তাই পুলিশ স্টেশনে আবার টনিকে দেখে পাখিটি এমন প্রতিক্রিয়া দেখায়। অর্থাৎ এই তোতা পাখিটিই ছিল পুরো ঘটনার নীরব সাক্ষী। যখন পুলিশ সব চেষ্টা করেও অপরাধীকে শনাক্ত করতে পারছিল না, তখন এই ছোট্ট নীরব তোতা পাখিটিই পুরো রহস্যর গিট খুলে দেয়। এবং পুরো সিনেমায় এটিই ছিল তোতা পাখিটির সবচেয়ে বড় অবদান।
সিন্ডির সাথে যা হয়েছিল সেটা সে ভুলতে পারে না। ক্লার্কের মৃত্যু বোম ব্লাস্টে হয়েছিল, আর বুল এ ঘটনার সাথে জড়িত ছিল। হুইপ শুরুতেই রিভেঞ্জ প্ল্যানের অংশ ছিল। সে নিজের ক্ষমতা আর পুলিশ পজিশন ব্যবহার করে পুরো খেলাটাকে এগোতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে লুটপাট, নিয়ন্ত্রণের দ্বন্দ্ব এবং পারস্পরিক বিশ্বাসের অভাবকে কেন্দ্র করে সেই দলটির ভেতরেই সংঘাতের সূচনা হয়। তো বন্ধুরা, এই ছিল এ উইটনেস আউট অফ ব্লু মুভির গল্প। শুরুতে এটি একটি সিম্পল রোবারি আর গ্যাং মার্ডার মনে হলেও পরে একের পর এক টুইস্ট এসে গল্পটিকে একদম অন্য জায়গায় নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সিনে ইনসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে জানান পরের বার কোন মুভির এক্সপ্লেনেশন চান।